দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি বুদ্ধদেব গুহর লেখা একটি গল্প ঝুলা এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প ঝুলা। বোম্বে শহরের এই দিকটি বেশ নিরিবিলি, দোকানপাটও কম। কাফ প্যারেডের এই হোটেলটা থেকে পিছন দিকে তাকালে চোখে পড়ে দূরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, তার পিছনে আরব সাগরের একফালি ব্যাকওয়াটার এবং ব্যাকওয়াটার পেরিয়ে মূল সমুদ্র। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনের রাস্তাতে সার 20-22 তলা ছিমছাম মাল্টি স্টোরিড সব বাড়ির সারি, চুপচাপ, ফর্মাল এবং শুধু হ্যালো বলা আত্মমগ্ন বোম্বেবাসীদের আবাস। বোম্বে শহরে থাকলে মনেই হয় না দেশেরই কোনো শহরে আছি। বিদেশি গাড়ির মেলা, কোটি কোটি টাকার খেলা। কলকাতাবাসীদের মতো বেতো ঘোড়ার মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে ডিজেলের কালো প্রাণহারী ধোঁয়া গিলতে গিলতে যাতায়াত করতে হয় না ওদের। 40 থেকে 60 কিলোমিটার গতিতে গাড়ি ও বাস চলে এখানে, সফল কেজো লোক গিজগিজ করে। রাতের ফ্লাইটে পৌঁছেছিলাম। এই প্রথমবার উঠলাম এই হোটেলটাতে কনফারেন্সের জন্য। ঘরের পর্দা সরিয়ে দিতেই দেখি কংক্রিটের পাহাড় শ্রেণীতে আলোর মালা, নানা রঙা পর্দা ঘেরা, এয়ার কন্ডিশন লাগানো অগণ্য মণিমুক্তার মতো আলো জ্বলা সব পায়রার খুপি ঘর। সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার সময় ঘরের পর্দাগুলো আবার সরালাম। ঘরটা পশ্চিমমুখ। আলো এসে পূবমুখ মাল্টি স্টোরিড বাড়িগুলোকে হালকা সোনার রঙে ভরিয়ে দিয়েছে। বোম্বে শহর জেগে উঠেছে। দলে দলে মেয়ে পুরুষ ধবধবে সাদা শর্টস আর গেঞ্জি অথবা জগিং স্যুট এবং সাদা রঙিন কেডস পায়ে প্রাত্যহিক সকালের ব্যায়ামে নেমে পড়েছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনের রাস্তায় কয়েক হাজার সাদা সিগাল জোড়ায় জোড়ায় ভাটা পড়া কালচের ব্যাকওয়াটারকে ভালোবাসার স্নিগ্ধ আভায় উজ্জ্বল করে বসে আছে। আমার ঘরের ঠিক সামনেই যে বাড়িটা, যার বেসমেন্ট ও ফার্স্ট ফ্লোরে গ্যারেজ, সার বিদেশি গাড়ি, সেই বাড়িরই একটা ফ্ল্যাটে বসার ঘর চোখে পড়তেই চমকে উঠলাম। একটি ঝুলা, গুজরাটিদের বাড়িতে যেমন দেখা যায়, তাতে সাদা পাজামা আর গেঞ্জি পরা একজন মানুষ আর দারুণ সুন্দর শরীরের একজন মানুষই পাশাপাশি বসে দোল খাচ্ছেন। ভদ্রমহিলা বসেছেন বাম পাশে, তার মুখ দেখতে পাচ্ছি না। পরনে একটা মেরুন রঙা শাড়ি, বাঁ পায়ের উপর ডান পা তুলে বসে আছেন দোলনাতে। ভারী সুন্দর তার পায়ের গড়ন, রূপোর পায়জোর পায়ে ঝুলা ঝুলছে। ওরা বড় প্রেমে, প্রভাতী ভালোবাসায় দুজনে দুলতে দুলতে গল্প করছেন। আশ্চর্য হলাম আরও দেখে যে ঠিক তাদের সামনেই বসার ঘরের বারান্দাতে একটি সবুজ গাছ। কাল রাতে যা চোখে পড়েনি। গাছটি বাবলা গাছের মতো। মহারাষ্ট্রের শুকনো লালচে পাহাড়ি রুক্ষ পটভূমিতে যেমন গাছ সচরাচর জন্মায়, তেমন কোনো গাছ। আদিগন্ত কংক্রিটের প্যাস্টেল রঙা পটভূমিতে ওই এক ঝলক সবুজ এবং তার পিছনে পরম প্রেমে ঝুলায় দুলতে থাকা দম্পতির দিকে চেয়ে চেয়ে মুগ্ধ হয়ে গেলাম। মহাবিষ্টের মতো ওই বারান্দার দিকে তাকিয়ে রইলাম। চা ঠান্ডা হয়ে যেতে লাগলো। ঝুলা দুলছে। প্রেমে প্রেমে কত কি কথা বলছেন ওরা দুজনে। আর একজোড়া সুন্দর পা, মেয়েলি পা, একবার কাছে আসছে, আবার দূরে সরে যাচ্ছে, উড়ে যাচ্ছে আর ফিরে আসছে, সঙ্গমলিপ্ত জোড়া পাখির মতো। আমারও ইচ্ছে হলো কোনো পাখি হয়ে কাঁচ খুঁড়ে উড়ে গিয়ে
সেই পায়ে জোর পড়া পায়ের পাতায় চুমু খাই। নতজানু হয়ে বলি, হে ঈশ্বরী, প্রেমের প্রতিমাঞ্চ, পরম প্রেমময়ী, তোমারই মাধ্যমে মানুষের আদিমতম ও প্রথমতম বোধকে বাঁচিয়ে রেখেছ। তোমার সুন্দর হাতে জলসিঞ্চন করে চিকন ও সবুজ করেছ উদ্বাস্তু গাছকে। তুমি প্রণম্য। ঠান্ডা চায়ে চুমুক দিয়ে আবার তাকিয়ে দেখলাম, ভদ্রলোকের বেশ একটু ভুঁড়ি আছে। বসার ভঙ্গিটিও অতি প্রাকৃত, অভব্য, অতীব সাধারণ সেই লোক। অথচ এই রকম মানুষদের জন্যই, ঠিক এই রকম সুন্দরী দেবীসুলভ মানুষেরা তাদের মহার্ঘ প্রেমের এমন বেহিসেবী অপব্যবহার চিরদিন করে এসেছেন। যোগ্যজনের সঙ্গে কখনোই যোগ্যাজনের মিল হয়নি, হবেও না। এই হয়তো বা প্রাকৃতিক নিয়ম। রোদ আস্তে আস্তে জোর হচ্ছে। নারী উঠে গিয়ে একটি থালায় করে কিছু খাবার নিয়ে এসে দুজনের মধ্যে রাখলেন। দোলনা আবার দুলতে লাগলো। সুন্দরীর যত ক্রিয়াকর্ম সবই মনে হলো ঘরের বাম দিক ঘেঁষে। আমি শত চেষ্টা করেও প্রেমময়ীর মুখ দেখতে পেলাম না। মনে হলো তার বয়স 30-এর নিচে, কিন্তু তার প্রেম অনাদিকালের পবিত্র, স্বচ্ছ তোয়াজ, প্রাণদায়িনী। মুখ দেখতে পেলাম না বলেই ওই শ্রীমুখ দেখার লোভ আমার বেড়ে যেতে লাগলো ক্রমশ। অমন মাঝবয়সী ভুঁড়িওয়ালা ফাটকা খেলা অথবা লোহা লক্করের কারবারি স্বামীর প্রতি এমন অনুরক্তা সুন্দরী প্রেম বিলানো স্ত্রী এখনও কি আছেন, যিনি ঝুলায় ঝুলতে ঝুলতে সাত সকালে স্বামীর মুখে সোহাগে খাবার খুঁজে দেন? কি জানি। এমন সব স্ত্রীদের সান্নিধ্যে এসেই বোধহয় স্বামীরা বড় হন, বড় ব্যবসায়ী, ধনপতি, বড় শিল্পী, লেখক, গায়ক। ভদ্রলোক ধনে যে বড় বুঝতেই পারছি, কারণ এই অঞ্চলের ফ্ল্যাটের দাম নাকি 10,000 টাকা প্রতি স্কোয়ার ফিট। এই একটি ফ্ল্যাট নিদেন পক্ষে 1,000 স্কোয়ার ফিটের। অতএব দাম সোজা হিসেবে 1 কোটি টাকা। ভাবলেই মাথা ঘোরে। এই ফ্ল্যাটের ধনবান মালিকের সঙ্গে নিজেকে তুলনা করে হীনমন্যও লাগে। যিনি স্ত্রীর এমন মান পেয়েছেন তার অন্য মানে প্রয়োজনই বা কী? চান করে কাজে বেরোনোর জন্য তৈরি হয়ে নিতেই চেয়ার ছেড়ে উঠে পড়লাম। ঠিক 10টাতে কনফারেন্স, এই হোটেলেরই কনফারেন্স রুমে, চ্যান্সারিতে। বাথরুম থেকে বেরিয়ে দেখি দোলনাটা শূন্য, কিন্তু তখনও শূন্য দোলনাটা দুলছে। একটু আগেই নিশ্চয়ই এরা উঠে গেছেন। কনফারেন্স। 11:15টায় কফি ব্রেক, 1:30টায় সুইমিং পুলের পাশে লাঞ্চ, তারপর বিকেল 4:30টায় টি ব্রেক, আবার একটানা 6টা অবধি। কিন্তু কনফারেন্স চলাকালীন সমস্ত সময়টাতে আমার মাথার মধ্যে হয় একটি শূন্য দোলনা দুলতে লাগলো, নয় পায়ে জোর পড়া একজোড়া সুন্দর পা ও একটি মেরুন রঙার শাড়ি ঘেরা মুখ না দেখা পরী দোলনার দোলা এগোতে এবং পেছোতে লাগলো। মস্তিষ্কের কোষে কোষে এইসব ঘটনা ঘটতে লাগলো। কে কি বললেন, স্লাইড প্রজেক্টরে কি স্লাইড দেখানো হলো, কোন রিজিয়নের ম্যানেজারের বাজেট ফোরকাস্ট কি হলো, কিছুই মাথায় ঢুকলো না আমার। বিকেলে ঘরে ফিরে চান টান করে পায়জামা পাঞ্জাবি পরে আবার পর্দা সরিয়ে বসলাম। ঠিক এমন সময় ফোনটা বাজল। মিস্টার রথম্যান ফোন করে সিরক হোটেলের রিভলভিং রুপ টপ রেস্তোরাঁতে চাইনিজ ডিনার খাওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন। তারপরে নন্দু পারেক ফোন করলো, বলল গাড়ি পাঠাচ্ছি। বাড়িতে বসে চিভাস রিগাল হুইস্কি খেতে খেতে ভিডিওতে দারুণ সফট অন্যরকম সিনেমা দেখব। আমি দুজনের নেমন্তন্নই সবিনয়ে প্রত্যাখ্যান করলাম। অন্যরকম সিনেমা দেখার বয়স আর নেই। যে বয়সে দেখা যেত সেই বয়সেও দেখার কুরুচি ছিল না। সিরক হোটেলও বোম্বেতেই থাকবে। তার রুফটপ রিভলভিং রেস্তোরাঁও রোজ রাতে চাঁদের মতো নরম উজ্জ্বল হয়ে
বোম্বে শহরকে প্রদক্ষিণ করবে, প্রায় অনন্তকাল ধরে। কিন্তু এর পরের বার এই হোটেলে না উঠতে পারি। এখন আমি এই দোলনা দোলা রহস্যময়ী নারীর প্রতি অন্য সব কিছু থেকে বেশি মনোযোগী। গোয়েন্দার মতো আমার ঔৎসুক্য এখনও তীক্ষ্ণ। না দেখা মুখটি দেখতে পরম ব্যগ্র আমি, এবং জানতে যে কোন মন্ত্রে এই দম্পতি এমন মোহময় করে রেখেছেন তাদের বিবাহিত প্রেমকে। দৈনন্দিতার কালি লাগতেই দেননি এতটুকুও। মধুচন্দ্রিমার দিনকে কোন জাদুতে কলতলগত করে রেখেছেন চিরদিনের মতো। আলো জ্বলছে, কিন্তু 19 তলার ফ্ল্যাটটির বসবার ঘর শূন্য, দোলনা স্থির। আমার ঘর অন্ধকার করে রুম সার্ভিসে হুইস্কির অর্ডার দিয়ে আমি বসে আছি। ইস, একটা বাইনোকুলার জোগাড় করতে পারলে বড় ভালো হতো, রহস্যভেদের সুরাহা হতো। একটা হুইস্কি শেষ হলো। দোলনা তবুও নিষ্কম্প, নির্দোল। দ্বিতীয় হুইস্কি এলো। হঠাৎ মঞ্চে নায়কের প্রবেশ ঘটল। নীলরঙা সাফারি স্যুট পরা একজন ভদ্রলোক এলেন। সাহেবী পোশাকে ভুঁড়িটা একটু কম মনে হলো, রংটাও একটু বেশি ফর্সা, হয়তো রাতের বিজলি আলোর জন্যই। ভদ্রলোক দোলনার পিছনের সোফায় এসে বসলেন। ব্রিফকেস খুলে কি যেন রাখলেন সাইড টেবিলে। কাগজ না টাকার বান্ডিল, কিচ্ছু স্পষ্ট বোঝা যায় না এত দূর থেকে। প্রৌঢ়ত্বের শুরুতে এসে শৈশবের দিকে চাইলে যেমন কুয়াশা কুয়াশা ঠেকে, তেমন লাগছে এখন আলো জ্বলা বসার ঘরটিকে। হঠাৎ বাঁদিকের শোয়ার ঘরে আলো জ্বলল। প্রেমময়ীর পরনে এখন হালকা নীল রঙের শাড়ি। বেডরুমের দেওয়ালের ফাঁক দিয়ে ওকে একটু দেখা গেল। চমৎকার চলার ভঙ্গিটি, লেটেস্ট মডেলের মার্সিডিজ গাড়ির মতো। মুখটা স্পষ্ট কিন্তু দেখা গেল না। হতাশা আরও বাড়ল। পরি অনেক দূরে, ভীষণ কষ্ট আমার। এমন আবছা আবছা দেখতে পাওয়ার চেয়ে দেখতে না পাওয়া অনেক ভালো ছিল। সুখ, প্রেম, উষ্ণতা এসব বোধহয় সবসময়ই আমার কাছ থেকে দূরে থাকে। ভদ্রলোক সোফা থেকে উঠে শোবার ঘরে এলেন। তারপর শোবার ঘরের আলো নিভে গেল। হালকা নীল ছোট আলো জ্বলতে লাগলো। কিচ্ছু বোঝা গেল না আর। আমার চোখের ক্ষমতায় কোনো দৃশ্য নেই। এখন চলচ্চিত্র কল্পনায়। একটু পরেই এয়ার কন্ডিশনড ঘরের জানলার কাঁচ পর্দাতে ঢেকে গেল। দোলনাটা শূন্য এবং নিষ্কম্পই পড়েছিল সন্ধে থেকে। হঠাৎ একজন বুড়ির মতন আয়া এসে বারান্দায় রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। তারপর সে দোলনায় বসে বসে দোল খেতে লাগলো। আমার ভীষণ রাগ হলো। রাক্ষসী! দুহাতে পর্দা টেনে দিয়ে রথম্যানকে ফোন করলাম। বললাম, চলো ডিনারই খেতে যাব সিরকের রুফটপে। রাতে ফিরতে দেরি হয়েছিল। 7:30টাতে মর্নিং অ্যালার্ম কল দিতে বলে রেখেছিলাম। আর চা। ফেব্রুয়ারির মাঝামাঝিতে বোম্বেতে সকালও হয় 7:30টাতেই। টেলিফোন বাজতেই উঠে পড়ে পর্দা সরালাম। চাও নিয়ে এলো সেই সময়। চা নিয়ে ওই দোলনায় টাঙানো বারান্দার দিকেই মুখ করে বসলাম সোফাতে। 19 তলায় দোলনা ঝুলছে। হালকা নীল শাড়ি পরা প্রেমময়ী এবং ফিকে হলুদ রঙা স্লিপিং স্যুট পরা ভদ্রলোক। স্লিপিং স্যুটে ভদ্রলোককে গেঞ্জি পায়জামার চেয়ে ভালো দেখাচ্ছে অনেক। একটু রোগা এবং বেশি ফর্সাও দেখাচ্ছে কাল থেকে। অনেক সভ্য এবং সম্ভ্রান্তও। প্রেমময়ী কালকের মতোই পায়ের ওপর পা তুলে বসে আছেন। সকলেই মেয়েদের মুখ, চোখ, বুকেই সৌন্দর্য খোঁজে। আমার কাছে পায়ের ভূমিকা অসামান্য। পায়ের এবং পায়ের পাতার গড়নে মেয়েদের পেডিগ্রি খুঁজে নিতে হয়। সুন্দর পা ব্যতি রেখে কোনো মেয়েই কখনো সুন্দরী হতে পারে না, হয়তো পুরুষও নয়।
দোলনা দুলছে। বাঁ পায়ের গোড়ালির একটু উপর অবধি দেখা যাচ্ছে প্রেমময়ীর। সোহাগে কথা হচ্ছে, একটু আধটু আদর টাদর। নিশ্চয়ই চোখ দিয়েই বেশি হচ্ছে আদর। দিনের বেলায় রাতের বেলার চেয়ে বেশি অস্পষ্ট, বড় দূর, বড় অস্পষ্টতা এই ভালোবাসায়। একটু পর কালকের মতোই একটি থালায় করে খাবার নিয়ে এলেন। দুজনে দুলতে দুলতে খেলেন। একটু পর হঠাৎ দুজনে একসঙ্গে উঠে গেলেন। শূন্য ঝুলা দুলতে লাগলো, এগোতে লাগলো, পেছোতে লাগলো। হঠাৎ সেই বুড়ি মতো আয়াটি কোত্থেকে এসে আবার রেলিং ধরে দাঁড়ালো। উফ, ডাইনি! ঘেন্না ঘেন্না ঘেন্না! সেদিন বিকেলে কনফারেন্স শেষ হওয়ার পর ঘরে ফিরে আমার খুব ইচ্ছে হলো চান টান করে ওই বাড়িতে গিয়ে হাজির হই, তারপর ওই ফ্ল্যাটে। আমায় জানতেই হবে এত প্রেম আসে কোত্থেকে। প্রেমময়ী আর তার স্বামী কতদিন বিবাহিত, কোন গুপ্তবিদ্যাতে এই প্রেম, এই সবুজ গাছ এখনো সঞ্জীবিত আছে এমন চিকনতায়। এমন সময় ফোনটা বাজল। নন্দু বলল, আপনার হোটেলে আসছি এক্ষুনি, কোথাও বেরোবেন না। আমি বলতে গেলাম, এক্ষুনি? ও কথা না শুনেই ফোনটা নামিয়ে রাখল। আমার চান শেষ হতে না হতেই নন্দু এসে হাজির হলো। টিপিক্যাল গুজরাটি, গলায় হার, পায়ে কোলবার রিগাল থেকে কেনা চটি, পরনে পায়জামা পাঞ্জাবি, গা থেকে ভুরভুর করে দামি পারফিউমের গন্ধ ছড়াচ্ছে। ঘরে ঢুকেই বলল, তোমার হয়েছেটা কি বাঙালি বাবু? বোম্বেতে কেউ এত তাড়াতাড়ি ঘুমোয় নাকি, বাচ্চারা ছাড়া? সন্ধেই তো হয় 8টাতে, সকাল হয় 7:30টায়। এত ঘুমোলে ব্রেন ডাল হয়ে যাবে। আমাকে অন্যমনস্ক দেখে বলল, চলো আমার নতুন এয়ার কন্ডিশন স্রেফলে গাড়িতে মেরিন ড্রাইভে একটা চক্কর দিয়ে তারপর খাইয়ে দাইয়ে আবার পৌঁছে দিয়ে যাব তোমায়। গজল শুনবে? ভালো গজল, যেমন গাইয়ে তেমন গান। আমি বললাম, আমি একটা অন্য সমস্যায় পড়েছি নন্দু, আমার কিছুই ভালো লাগছে না। নন্দু হাসল। ওর নিচের পাটির দুটো দাঁত সোনা দিয়ে বাঁধানো। গুজরাটিরা সোনা দিয়ে দাঁত বাঁধাতে ভালোবাসে। হেসে বলল, সমস্যা? বলল, আজীব আদমি। বোম্বে শহরে নন্দু পারেক যার চেনা, তার নাকি ভালো লাগছে না। এ আবার কীরকম? ভালো না লাগা কাকে বলে? নন্দুর দিকে তাকিয়ে আমার মনে হলো ও যেন মৃদু মৃদু হেসে নীরবে বলতে চাইছে, কত টাকা লাগবে বলো তোমার ভালোবাসা কিনতে? কি করলে তোমার ভালো লাগবে শুধু বলো, এক্ষুনি আরব সাগরের হাওয়া বাওয়া শহরের সব ভালো লাগা তোমাকে কিনে দিচ্ছি। আমি চুপ করে তাকিয়ে থাকলাম। ও বলল, কি হলো, কথা বলো। আমি ঘরের পর্দা সরানো কাচের জানলা দিয়ে ফ্ল্যাটটির দিকে তাকিয়ে বলতে শুরু করলাম, জানো নন্দু, ওই বাড়ির 19 তলায় ওই ফ্ল্যাটে একটি কাপল থাকে। বড় প্রেম তাদের, আর একটি গাছও থাকে টবে, অনেক সবুজ নরম পাতা সেই গাছে, অনেক। তুমি চুপ করবে? নন্দু আমাকে ধমক দিল। বলল, তোমাকে তো কতদিন বলেছি বোম্বে চলে এসো, এখানে আমার একটা ফ্ল্যাট খালি পড়ে আছে, বেয়ারাকাম বাবুর্চি আছে, এখানে থাকো আর লেখো। নোংরা প্রাগৈতিহাসিক কলকাতায় কি ভদ্রলোক থাকতে পারে? মাসে মাসে তোমার সংসার খরচ আমি পাঠিয়ে দেব। আমার 3টে কোম্পানিতে তোমাকে ডিরেক্টর করে নেব। আমার কাছে একটু আধটু সাহায্য করো, আর বেশি সময়টাই এখানে হিন্দি ছবির জন্য স্ক্রিপ্ট লেখো। কত পয়সা! তোমার 2টো প্রফেশন এক করলেও তার 100 ভাগের 1 ভাগও পাবে না এদো কলকাতায়। আমি চুপ করে রইলাম। নন্দু আমাকে গম্ভীর দেখে ওর স্বগতোক্তিতে ভাটা দিয়ে সিরিয়াসলি বাড়িটির দিকে তাকালো। নিজের মনেই বিড়বিড় করে বলল,
এটা কোন দিক? তারপর নিজেই এদিক ওদিক আলোজলা বাড়িগুলোর দিকে চেয়ে বলল, বুঝেছি। কোন তলার ফ্ল্যাট বললে? 19 তলা। আরে 19 তলা? নিজের মনেই বলল নন্দু। তারপর আবার বলল, 19 তলা? ওই ফ্ল্যাটে? আরে তুমি চেনো? আমি যেন হাতে চাঁদ পেলাম। বললাম, তাহলে চলো, ওদের কাছেই চলো। নন্দু উঠে দাঁড়ালো, বলল, বেশ, তাই চলো, তোমার যা হুকুম। আমি কাবলিটা পায়ে গলাতে গলাতে ওকে বললাম, কতখানি চেনো? নন্দু টেলিফোন ডায়াল করতে করতে হেসে বলল, কাউকে যতখানি চেনার সম্ভব। তারপরেই ফোনে গুজরাটিতে ছেয়ে ছেয়ে করে কথাবার্তা বলল কার সঙ্গে যেন, বলে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। অবাক হয়ে আমি দেখলাম প্রেমময়ী একটা ফিকে বেগুনি শাড়ি পরে দোলনায় এসে বসল। আমার ঘরের দিকে তাকিয়ে হাত নাড়ল। নন্দু আমার দিকে ফিরে তাকালো, বলল, ওই ফ্ল্যাট তো? আমি স্ত্রী আচারে কাবু হওয়া জামাইয়ের মতো ক্যাবলা ভ্যাদভ্যাদে গলায় বললাম, হ্যাঁ। নন্দু বলল, এবার চলো বাঙালিবাবু। বলেই বলল, শালা রবি ঠাকুরের জাতের কিচ্ছু হবে না, আনপ্র্যাকটিক্যাল রোম্যান্টিক ফুলস। তারপর আরও কিছু বলল মহান বাঙালিদের উদ্দেশ্য করে, ভালোবাসা মিশ্রিত অশ্রাব্য ভাষায়, যা লেখা সম্ভব নয়। যখন আমরা রকেটের মতো গতিসম্পন্ন একটি এলিভেটরে চড়ে মাল্টি স্টোরিড বাড়িটির 19 তলাতে পৌঁছালাম এবং পৌঁছে বেল বাজালাম, তখন সেই ডাইনি আয়া এসে দরজা খুলল, নন্দুকে কুর্নিশ করল। নন্দু বলল, কোথায়? শোবার ঘর দেখি আয়া সসম্মানে বলল, ভেতরে যান। নন্দু এমনভাবে এগিয়ে গেল যেন এটা ওরই বাড়ি। দোলনাটা চোখে পড়ল, সবুজ গাছটাও। দোলনাটাতে একবার বসতে ভারী ইচ্ছে হলো আমার, কিন্তু দোলনাতে একা বসলে আমাকে রাক্ষস মনে হবে। শ্রীকৃষ্ণ আর রাধা ছাড়া এই ঝুলাতে অন্য কারোর দোলাটা মানায় না। ঘরের দরজা খুলে নন্দু ঢুকল, পিছনে পিছনে আমি। কার্পেট মোড়া এয়ার কন্ডিশনড ঘর, বিরাট ডবল বেড খাট, পুরো ডানলোপিলো পাতা, এক কোনায় সোফা, টেবিলের ওপর ব্ল্যাক ডগ হুইস্কির বোতল, বরফ, সোডা, গ্লাস সব সাজানো। প্রেমময়ী সোফা ছেড়ে উঠে এলেন আমাকে দেখে, অবাক হয়ে গেলেন। নন্দু বলল, আমার বাঙালি দোস্ত, খুব মানি লোক। প্রেমময়ী নমস্কার করল জোর হাতে। উফ, কি রূপ! ঘরের নীল আলোর চেয়েও স্নিগ্ধ, কি নরম, কি চুল, কি চিবুক, কি চোখ! উফ! নন্দু আমার দিকে ফিরে বাংলায় বলল, পছন্দ তোমার? আজ রাতটা তুমি তাহলে এখানেই থাকো আমার মেহমান হয়ে। এর ফিস 25,000। জীবনে কিচ্ছু করতে পারলে না বাঙালিবাবু, বিজনেস তো করলেই না, প্রফেশনেও তোমরা আটারলি আনসাকসেসফুল। তুমিও প্রফেশনাল, এও প্রফেশনাল। একটা হুইস্কি খাওয়ার পর আমি বললাম, আমি এবারে যাব নন্দু। কিচ্ছু ভালো লাগছিল না, কিচ্ছু না। নন্দু আমার দিকে ভৎসনার চোখে তাকালো, তারপর বিরক্তির সঙ্গে বলল, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভারকে নিয়ে যাও, আমি পরে যাচ্ছি। প্রেমময়ী আবার উঠে দাঁড়িয়ে হেসে নমস্কার করলেন। বসবার ঘরের দোলনাটা স্থির হয়েছিল, সমুদ্র থেকে হু হু হাওয়া বইছিল, কিন্তু তবু গাছটার পাতা নড়ছিল না একটাও। সকালের আলো ফুটতেই পর্দা সরিয়ে চেয়ারটা টেনে বসলাম আজ অন্যদিকে মুখ করে।
ঝুলাটাকে আমি আর দেখতে চাই না, একবারের জন্যও নয়। ব্যাকওয়াটারের দিকে তাকালাম। আশ্চর্য, আজ একটা সিগালও নেই। নরম পবিত্র ভালোবাসার প্রতীক সব সিগালেরা কাল রাতে আরব সাগরের ওপরে কোনো অন্ধ ডানা ভেঙে পড়ে। অবুঝ অন্ধকারে জোড়ায় জোড়ায় ভেসে গেছে প্রমত্ত ঢেউয়ের দোলায়। আর সেই ঢেউয়ের দোলনা চেপে রাতারাতি উধাও হয়েছে পৃথিবী থেকে মনের সব ভালোবাসা, জলজ দুর্গন্ধের মধ্যে ঠিক ঠিক করা পোকার মতো। নন্দুদের আর তার শরীরের শরিক বারঙ্গনাদের প্রতি দুর্মট ঘৃণায়। শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা গল্প ঝুলা। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।